আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, সবাই ভালো আছো? ম্যাম সাউন্ড অনেক কম। বলছি সবাই ভালো আছো? মিস আসসালামু আলাইকুম। জি ম্যাম ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিন শেয়ার করছি, দেখতে পাচ্ছ? এই যার বাসা থেকে শব্দ হচ্ছে একটু মিউট করো, আমি ওই অপশনটা পাচ্ছি না। আচ্ছা, আমরা ছুটির আগে হচ্ছে দেশপ্রেমের মধ্যে ছিলাম, ঠিক আছে? তাই না, মনে আছে না তোমাদের? আমরা দেশপ্রেমের মধ্যে ছিলাম, তোমরা রেসপন্স করছো না তো। মেয়েরা শোনা যাচ্ছে? জি ম্যাম। তাহলে রেসপন্স করছো না কেন? আমরা দেশপ্রেমেই ছিলাম না? আমরা দেশপ্রেমের সংজ্ঞা পড়ছিলাম, তারপর আগাতে পারি নাই। জি ম্যাম। আচ্ছা, দেশপ্রেম তো বোঝানোর তেমন কিছু নাই, আমরা মোটামুটি সবাই জানি যে দেশপ্রেম বলতে দেশের প্রতি ভালোবাসাকে বোঝানো হয়। হ্যাঁ, দেশপ্রেমের ইংরেজি ম্যাম প্রতিশব্দ সাউন্ড কম, শুনি না ঠিক মতো। হ্যাঁ, তা বুঝতে পারতেছি, কিন্তু সাউন্ড বাড়াইতে পারতেছি না তো আমি। সাউন্ড বাড়ানোর কোনো অপশনই নাই এখানে। কাছ থেকে বলতেছি, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, আগের থেকে বেশি। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, দেশপ্রেম বলতে আমরা নিজের দেশের প্রতি ভালোবাসাকে বুঝি। দেশের প্রতি যে আবেগ, অনুভূতি সেটা বা দেশাত্মবোধ যেটা, সেটাকে স্বদেশপ্রেম বা দেশপ্রেম বলে। আমরা দেশপ্রেমের ইংরেজি প্রতিশব্দ জানি হচ্ছে মিস দেশপ্রেমের ইংরেজি আসসালামু প্রতিশব্দ হচ্ছে আলাইকুম। প্যাট্রিয়টিজম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো দেশপ্রেমের একটা এখানে একটা ডেফিনিশন দেওয়া আছে, অর্থাৎ কোটেশন, যেটা হচ্ছে হেনরি জর্জ লিডেল দিয়েছে এবং রবার্ট স্কট দিয়েছে, যে দেশাত্মবোধ হলো প্রত্যেকের মাতৃভূমির প্রতি সম্পর্কযুক্ত বিষয়, যার যার বহিঃপ্রকাশ ঘটে সংস্কৃতির মধ্য দিয়ে। অর্থাৎ দেশপ্রেম একটা সংস্কৃতির অংশ, যেটা তোমার আচরণের মাধ্যমে আমরা সংস্কৃতি বলতে তো এক ধরনের আচরণকে বুঝি। তো এটা তোমার আচরণের মাধ্যমে প্রকাশিত হবে। দেশের প্রতি তুমি কি কি করছো সেটা দিয়ে প্রকাশিত হবে হচ্ছে দেশপ্রেম। এখন দেশপ্রেম থেকে হচ্ছে এটা ১ আর ২ এর জন্য, হ্যাঁ? দেশপ্রেম বলতে আমরা কি বুঝি? জ্ঞানমূলক আর অনুধাবনের জন্য হচ্ছে 3 স্টার। ঠিক আছে? আর দেশপ্রেমের ব্যাখ্যা দিতে গিয়ে স্টোফেন ন্যাথানসন বলেছেন যে কোথায় গেল?
স্টোফেন ন্যাথানসন বলেছে যে ব্যক্তির নিজের দেশের প্রতি ভালোবাসা এটা দেশপ্রেম, দেশের সাথে ব্যক্তিগত যোগসূত্রের অনুভূতি, তারপর দেশের কল্যাণের বিশেষ সচেতনতা, দেশের কল্যাণে স্বেচ্ছায় আত্মবিসর্জনের মতো আগ্রহ থাকবে। অর্থাৎ তুমি যদি দেশের জন্য নিজেকে বিসর্জন দেওয়ার মতো মন মানসিকতা না থাকে আমরা সেটাকে দেশপ্রেম বলছি না। ২ এর জন্য যেহেতু একটু বাড়ায় লিখতে হয় তাই আমি এটাকে অতিরিক্ত এই অংশটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে এই অংশটা এড করে দিবা। দেশপ্রেম আর জাতীয়তার মধ্যে যে সম্পর্কটা আছে সেটা দেখি আমরা। দেশপ্রেম আর জাতীয়তার মধ্যে আমরা জানি যে জাতীয়তা বলতে হচ্ছে একটা মানসিক ব্যাপারকে বোঝায়, মনস্তাত্ত্বিক ব্যাপার। যেটা হচ্ছে বিশেষ ধরনের অনুভূতি, যে অনুভূতি হচ্ছে একটা জনগোষ্ঠীর মধ্যে একতাবদ্ধ থাকার অনুপ্রেরণা জাগায় এবং অন্যদের থেকে তারা নিজেদেরকে স্বতন্ত্র মনে করে, অন্যদের থেকে তারা নিজেদেরকে পৃথক মনে করে। এরকম একটা অনুভূতি হচ্ছে জাতীয়তা। এখন জাতীয়তা হচ্ছে তোমার যে গোষ্ঠীগত আ গোষ্ঠীগত ভালোবাসা তুমি ওই গোষ্ঠীর জন্য তুমি সবকিছু করতে পারো। দেশপ্রেমের সাথে সম্পর্কটা এখানে যে দেশপ্রেমও হচ্ছে তোমাকে এই ধরনের যে আত্মত্যাগ করার তোমাকে শিক্ষা দিচ্ছে, অনুপ্রেরণা দিচ্ছে যে তুমি নিজের দেশের জন্য আ আত্মত্যাগ করতে পারো। জাতীয়তা হচ্ছে তুমি তোমার ওই সুনির্দিষ্ট জনগোষ্ঠী যেটা তোমার আপন বা তুমি যাদেরকে নিয়ে তুমি যাদেরকে সাথে নিয়ে ঐক্যের অনুভূতিটা পাচ্ছ তাদের জন্য আত্মত্যাগ করতে পারো। এটা হচ্ছে ২ টার মধ্যে সম্পর্ক এবং ২ টা সবচেয়ে বড় আ যে মিল সেটা হচ্ছে ২ টা হচ্ছে মনস্তাত্ত্বিক ব্যাপার। ঠিক আছে? ২ টা হচ্ছে মনস্তাত্ত্বিক ব্যাপার। পরিণতি ও সুশাসনের অন্যতম মূল আলোচ্য বিষয় হচ্ছে জাতীয়তা এবং দেশপ্রেম। এই ২ টা থিওরিটিক্যাল ব্যাপার। জাতীয়তাবোধে উদ্বুদ্ধ জনসমাজের সঙ্গে দেশপ্রেম যুক্ত হলে তখন জাতীয়তাবাদ পরিপূর্ণতা লাভ করে। আমরা অবশ্যই যখন এর সম্পর্কটা আলোচনা করব আগে হচ্ছে আমরা এর সংজ্ঞাটা আলোচনা করে দিব। হ্যাঁ? আমরা পয়েন্টস করে সংজ্ঞা ২ টা দেখিয়ে তারপর আমরা এটার সম্পর্কটা দেখাবো। যে তারপর আমরা এখান থেকে বলতে শুরু করব। যে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ জনসমাজের সঙ্গে দেশপ্রেম যুক্ত হলে তখন জাতীয়তাবাদ পরিপূর্ণতা লাভ করে। একই ভৌগোলিক এলাকায় বসবাসকারী জনগোষ্ঠীর মধ্যে বংশ, ধর্ম, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের ভিত্তিতে যে ঐক্যবোধ গড়ে ওঠে সেটা হচ্ছে জাতীয়তা। আর ভৌগোলিক এলাকার মাটি, আলো, বাতাস, অন্ন, জলের প্রতি উক্ত জনগোষ্ঠীর যে আবেগ, মমত্ববোধ, ভালোবাসা প্রকাশিত হয় তার নাম হচ্ছে দেশপ্রেম। একটা হচ্ছে তোমার আ মানুষের মধ্যে, হ্যাঁ? মানুষ জনগোষ্ঠীর মধ্যে অবস্থিত সবগুলা মানুষের মধ্যে যে ধরনের ঐক্যের অনুভূতি সেটা ভাষা, সাহিত্য, সংস্কৃতিগত সিমিলারিটির কারণে হতে পারে। আর দেশাত্মবোধের ক্ষেত্রে হচ্ছে তোমার মানুষ না, সেখানে আসে হচ্ছে অন্যান্য জিনিস। মানুষ তো অবশ্যই এড হবে। তো অন্যান্য যে মাটি, আলো, বাতাস, অন্ন, জলের প্রতি যে ভালোবাসা সেই আবেগ, মমত্ববোধ হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম জাতীয়তা সম্পর্কের ক্ষেত্রে আমরা আ আ ডক্টর এ.কে. মহাপাত্রের একটা কোট দিব। জাতীয়তাবোধের মধ্যে শুধু স্বজনপ্রীতি থাকে তা নয়, স্বদেশের প্রতি গভীর অনুরাগ ও বর্তমান থাকে। অর্থাৎ আমরা কিন্তু জাতীয়তাবোধের মধ্যে শুধু যে মানুষগুলা ওই গোষ্ঠীগত প্রেম সেটাকে আমরা স্বজনপ্রীতি বলি, এটা থাকবে। একই সাথে যে দেশপ্রেম বলতে আমরা যেটা বুঝতেছি সেই দেশপ্রেমটাও কিন্তু জাতীয়তার একটা অংশ। অর্থাৎ তুমি যখন তোমার গোষ্ঠীর প্রতি ভালোবাসা অনুভব করবে তখন তোমার যে যে অবস্থানটা অর্থাৎ যে কারণে তোমরা সবাই একসাথে থাকছো সেই ভালোবাসাটাও তোমার মধ্যে কাজ করবে। যে এইচ. হায়েস তার ন্যাশনালিটি এবং প্যাট্রিয়টিজম সম্পর্কে তিনি মন্তব্য করেন যে জাতীয়তাবাদ হচ্ছে জাতীয়তা এবং স্বদেশপ্রেম নামক ২ টি প্রাচীন উপাদানের আধুনিক আবেগময় সমন্বয় ও অতিরঞ্জন। তো সে সম্পর্কে তিনি বলছেন যে ন্যাশনালিজম consists of modern fusion of emotional exaggeration of two very old phenomena, nationality and patriotism. অর্থাৎ এখানে এই ২ টা আবেগের সমন্বয় ঘটছে। তখন আমরা উদাহরণ দিব যে আমাদের ১৯৭১ সালে যখন আমরা আ আমরা যখন যুদ্ধ আমাদের যে পূর্ব প্রজন্ম যারা যুদ্ধ করেছিল তারা মূলত বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ ছিল। এখানে তাদের এই মনস্তাত্ত্বিক ব্যাপারটা কাজ করেছে। তারা তাদের আত্মবিসর্জন দিয়েছে। ৩০ লক্ষ জনগণ নিজেদের এই যে আত্মবিসর্জন এটা থেকে তারা হচ্ছে যেটা করেছিল সেটা হচ্ছে দেশপ্রেমের একটা প্রকাশ। অর্থাৎ জাতীয়তাবাদের যে অনুভূতি সেটা দেশপ্রেমের মাধ্যমে প্রকাশিত হলো। এখানে আমরা ২ টার মধ্যে সিমিলারিটি পাচ্ছি। এখন দেশপ্রেম আর জাতীয়তার সম্পর্ক আ যখন আসবে তখন আমরা ওই যে সিমিলারিটি দেখানোর পর এখন আমরা ডিসিমিলারিটি দেখাবো অর্থাৎ পার্থক্যের জায়গাটা। আমরা মিলগুলা এতক্ষণ দেখলাম। এখন আমরা অমিলগুলা দেখব জাতীয়তা দেশপ্রেমের মধ্যে কি ধরনের অমিল আছে।
প্রথম পার্থক্য হচ্ছে নাগরিকের দৃষ্টিকোণ থেকে। তোমরা এইটা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ তোমাদের বইয়ে আমি যতদূর দেখছি যে তোমাদের বইয়ে এটা দেয়া নাই। নাগরিকের দৃষ্টিকোণ থেকে পার্থক্য হচ্ছে জাতীয়তা হচ্ছে নাগরিকের একটা পরিচয়, আর দেশপ্রেম হচ্ছে নাগরিকের একটা মানবিক গুণাবলী, সেটা হচ্ছে তার আচরণের মাধ্যমে প্রকাশিত হয়। আর জাতীয়তার মধ্যে নাগরিকের পরিচয় আমরা জানি যে আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমাদের জাতীয়তা কি বাংলাদেশী, আমরা কিন্তু এটা লেখি। যে যদি আমরা ব্যক্তিগতভাবে পরিচয় লিখি তখন আমরা সিভিতে আমরা লিখি ন্যাশনালিটি কি বাংলাদেশী। তো এটা আমাদের এটা হচ্ছে নাগরিকগত পরিচয়, আর দেশপ্রেম হচ্ছে নাগরিকের মানবিক গুণাবলী। দ্বিতীয়ত হচ্ছে ধারণাগত পার্থক্য। জাতীয়তা এক প্রকার মানসিক ধারণা, আধ্যাত্মিক চেতনা, আর দেশপ্রেম হচ্ছে দেশের মাটি ও মানুষের প্রতি আবেগ, অনুরাগ, গভীর মমত্ববোধ। উৎসে পার্থক্য দেখো, জাতীয়তার জন্য প্রয়োজন হচ্ছে জাতীয়তা বোধ, অর্থাৎ ওই যে স্বতন্ত্র মনে করার যে অনুভূতি, অন্যদের থেকে আমরা স্বতন্ত্র এবং আমাদের মধ্যে একটা ঐক্য থাকবে, এই অনুভূতিটা হচ্ছে উৎস। আর দেশপ্রেমের উৎস হচ্ছে দেশাত্মবোধ, সেখানে ওই দেশের সবকিছু অ্যাড হবে। জাতীয়তার ভিত্তি হচ্ছে বংশ, ধর্ম, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য। দেশপ্রেমের ভিত্তি হচ্ছে মা, মাটি, মাতৃভূমি। জাতীয়তার ভূমিকা হচ্ছে জাতি গঠনে এটা সহায়তা করে, কারণ আমরা দেখেছি যে জাতি গঠনের ক্ষেত্রে সবচেয়ে প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে জাতীয়তা বোধ। জাতীয়তা বোধে অনুপ্রাণিত মানুষজন যখন স্বাধীনতার জন্য যুদ্ধ করে তখন সেটাকে আমরা জাতি বলি। আর দেশপ্রেমের ক্ষেত্রে হচ্ছে এটার ভূমিকা হচ্ছে জাতিকে সুখী সমৃদ্ধশালী করার ক্ষেত্রে দেশপ্রেম সহায়তা করে, কারণ যে দেশের মানুষের মধ্যে স্বদেশপ্রেম থাকে না, তো তারা কিন্তু যে কোনো ধরনের ইলিগেল কাজ বলো, দেশের বিরুদ্ধে কাজ বলো, বা দেশের যাতে গাদ্দারি করা বিভিন্ন ধরনের, এখন যেটা ধরো দেশে বাংলাদেশের এখন যারা কিনা অর্থ পাচার করে বিদেশে পাঠিয়ে দিচ্ছে, বাংলাদেশে এখন যেসব দুর্নীতি করতেছে, তাদের দুর্নীতির একটা বহিঃপ্রকাশ হচ্ছে তারা দুর্নীতি করে অর্থ উপার্জন করে এবং সেটাকে বিদেশে পাচার করে যায়, ফলে দেশের ক্ষতি হয়। তো এইসব যে আচরণগুলো প্রকাশিত হয় সেটা কিন্তু জাতীয়তার বোধ নাই তাদের মধ্যে। তারা যদি ঐক্যের অনুভূতি থাকতো, তাদের মধ্যে এই স্বাতন্ত্র্য বোধ থাকতো, তাহলে তারা এটা করতো না। ফলে যেটা হয় হচ্ছে দেশ ক্ষতিগ্রস্ত হয়, দেশের সুখী বা সমৃদ্ধশালী হওয়ার জন্য বা দেশের উন্নয়নের জন্য যা কিছু প্রয়োজন সেগুলা বাধাগ্রস্ত হয়। এই জন্য দেশপ্রেমটা হচ্ছে একটা জাতিকে সুখী সমৃদ্ধশালী করে। আচ্ছা, এই কয়টাই ছিল পার্থক্য। এখন আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে গেল। এই অধ্যায় জ্ঞানমূলক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে জাতীয়তা কি, জাতি কি, এগুলো পরীক্ষায় আসে, এগুলো সব বোর্ড প্রশ্ন। হ্যাঁ, প্রিভিয়াস যতগুলো বোর্ড প্রশ্ন আছে এখানে দেওয়া আছে। জাতি জাতীয়তার ইংরেজি প্রতিশব্দ কি, জাতি জাতীয়তা শব্দগত বা উদ্ভবগত অর্থ কি, জাতীয় রাষ্ট্র কি বা জাতি রাষ্ট্র কি। হ্যাঁ, জাতি রাষ্ট্র আমরা পেয়েছি, আমাদের বইয়ে আছে। জাতীয়তার প্রধান উপাদান কোনটি? বলো তো, জাতীয়তার প্রধান উপাদান কোনটি? একজন বলো। মেয়েরা শুনতে পাচ্ছ? শুনতে পেলে আমি বলতেছি যে আমি তাহলে ডাকি, তোমরা তো এমনিতে রেসপন্স করো না। ইপ্তিকে, ইপ্তি রেসপন্স করো। জি ম্যাম। ইপ্তি তুমি বলো তো জাতীয়তার প্রধান উপাদান কোনটি? জাতীয়তার আমরা বন্ধের আগে পড়েছিলাম জাতীয়তার অনেকগুলো উপাদান পড়েছিলাম, তার মধ্যে একটা উপাদান হচ্ছে প্রধান, সেটা বলো। আমি ভুলে গেছি। আয়শা, তুমি বলতে পারবা? বলতে পারবা না? না বলতে পারলে বলো। ম্যাম আমি তো বলতেছি, আপনি শুনেন না? এখন শুনতে পাচ্ছি, তখন শুনি নাই। এখন বলো। তোমরা কি শুনতে পেয়েছো আয়শা কি বলছে? জি না মিস, শুনিনি। এই জন্য তুমি আবার বলো, আমরা শুনি নাই, আমরা কেউই শুনি নাই।
আরে ধুর, তোমরা কেউ কিছু বলতেছো না, দাঁড়া আর অন্য কাউকে ডাকতেছি। ঐশী, ঐশী কোথায়? ঐশী বলো। ছোট্ট একটা প্রশ্ন, তোমরা পারছো না কেন? ঐশী জি মিস। বলো তো, জাতীয়তার প্রধান উপাদান কোনটি? জাতীয়তার আহ, নাগরিক। আচ্ছা তুমি আমরা যে উপাদানগুলো পড়ছি তার দুই একটা উপাদান বলো তো, দেখি মনে আছে কিনা। জাতীয়তার উপাদান আমরা অনেকগুলো উপাদান পড়েছিলাম যেগুলো আমাদের জ্ঞান উদ্দীপকের জন্য লাগবে। কি বিপদ, তোমরা কেউ পারছো না কেন? আচ্ছা আমি বলে দিই, জাতীয়তার প্রধান উপাদান হচ্ছে মনস্তাত্ত্বিক উপাদান। ম্যাম আমি বলবো। কে বলবে? কে কে? ম্যাম আমি তাসিন। তাসিন বলো। আমি 2টা কি 3টা পারবো? আচ্ছা বলো। ম্যাম বংশগত, হ্যাঁ, বংশগত ঐক্য। তারপর ম্যাম ভাষা, ভাষা, হ্যাঁ এটা ভাষাগত ঐক্য হচ্ছে ভাষা, সাহিত্য, আর সংস্কৃতি ম্যাম সবটা একসাথে। ইতিহাস। আচ্ছা হ্যাঁ ম্যাম ইতিহাস, এই 3টা মনে আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা বন্ধের মধ্যে কিছু পড়াশোনা কম করছো, বোঝা যাচ্ছে তোমরা পড়াশোনার সাথে ইনভলভ ছিলা না। প্রধান উপাদান বলছি আমি হচ্ছে মনস্তাত্ত্বিক উপাদান। ঠিক আছে, মনস্তাত্ত্বিক উপাদানটা হচ্ছে প্রধান উপাদান, কারণ মনস্তাত্ত্বিক ঐক্যটা না থাকলে কিন্তু জাতীয়তার বহিঃপ্রকাশই ঘটবে না। এরপর ন্যাটীয় বা নেটাস শব্দের অর্থ কি তোমরা জানো? আমরা জাতীয়তাবাদ আর জাতি, এই দুইটা শব্দ হচ্ছে নেশন। এই দুইটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে নেশন, যা কিনা ল্যাটিন ন্যাটিও নেটাস থেকে এসেছে। হ্যাঁ, এটা বইয়ে দেওয়া আছে। তারপর বর্তমান রাষ্ট্রের প্রকৃতি কি রূপ? বর্তমান রাষ্ট্রগুলো হচ্ছে জাতি রাষ্ট্র। তারপর হচ্ছে জাতি হলো রাজনৈতিকভাবে সংগঠিত এমন এক জাতি, জাতীয়তা বা যা স্বাধীন ও স্বাধীনতাকামী। এটা বইয়ে দেওয়া আছে, দাঁড়াও। এটা হচ্ছে লর্ড ব্রাইসের উক্তি। উক্তিটি কার? উক্তিটা হচ্ছে লর্ড ব্রাইসের। আর সর্বশেষ হচ্ছে দেশপ্রেম কি। এরপর অনুধাবনের এই প্রশ্নগুলো বোর্ডে আসছে যে জাতীয়তা বলতে কি বুঝো, জাতীয়তার উপাদানের নাম লিখো, জাতি জাতীয়তার পার্থক্য, এটা 3 স্টার। এটা এটা অনেকবার আসছে। জাতীয়তা কখন জাতিতে পরিণত হয়? বংশগত ঐক্য, মনস্তাত্ত্বিক ঐক্য, জাতি রাষ্ট্র, ভাষা সাহিত্য সংস্কৃতিগত ঐক্য। অর্থাৎ আমরা যে উপাদানগুলো পড়ছিলাম, এই উপাদানগুলো তোমাদের 1 2 3 4 সব ধরনের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। জাতীয়তাবাদের 2টি উপাদান বুঝিয়ে লিখো। দেশপ্রেম বলতে কি বুঝায়? দেশপ্রেম কিভাবে জাতীয়তাবোধকে সুদৃঢ় করে? এখানে আমরা ওই যে সম্পর্কটা পড়েছিলাম সেই সম্পর্কটা দিলেই হবে। বাঙালি জাতীয়তাবাদ বলতে কি বুঝায়? তখন আমরা আমাদের প্রথমে জাতীয়তাবাদ কি সেটা বুঝাবা, বুঝানোর পরে বাঙালি জাতীয়তাবাদে চলে যাবা যে আমরা বাংলাদেশী জনগণ, এই যে ভূখণ্ড যেটা পূর্ব বাংলা ছিল বা পূর্ব পাকিস্তান ছিল, এই ভূখণ্ডের মানুষজন যে কারণে আমরা ঐক্যের অনুভূতি পাই, আমাদের মধ্যে যে ধর্মের সাদৃশ্য ছিল, ভাষা সাহিত্য সংস্কৃতির সাদৃশ্য ছিল, এর ফলে আমাদের মধ্যে এক ধরনের ঐক্যের অনুভূতি হয় এবং এই এই ঐক্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা 1952 সালে ভাষার জন্য আন্দোলন করি। তারপর ধীরে ধীরে 66 69 70-এর নির্বাচন এবং 71-এ মুক্তিযুদ্ধ করার মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করি। এভাবে আমরা আমাদের এই জাতীয়তাবাদ থেকে একটি জাতিতে পরিণত হই। এইটা হচ্ছে আমাদের বাঙালি জাতীয়তাবাদ। প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য কি ধরনের প্রশ্ন আসছে? দেখো আমি শুধু এখানে উদ্দীপকগুলা দেওয়া নাই। উদ্দীপক দেওয়া নাই, কিন্তু উদ্দীপকের আলোকে যে প্রয়োগ আর উচ্চতর দক্ষতা সেই প্রশ্নগুলা দেওয়া আছে। আহ উদ্দীপকে দেওয়া ছিল একটা জাতীয় সঙ্গীত সংক্রান্ত কোনো একটা বিষয় দেওয়া ছিল। তো সেই প্রশ্নের আলোকে হচ্ছে জাতীয় সঙ্গীতে অংশগ্রহণ নতুন প্রজন্মকে কিসে উদ্বুদ্ধ করবে? উত্তর হচ্ছে দেশপ্রেম। সমবেতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন জাতীয়তার বহিঃপ্রকাশ। এটা হচ্ছে উচ্চতর দক্ষতা। ওই উদ্দীপক পড়ে চিন্তা করে তোমাদেরকে এটার উত্তর দিতে হবে। এগুলা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তোমাদেরকে চিন্তা করে দিতে হয়। বইয়ে দেওয়া, এগুলো তো বইয়ে দেওয়া থাকবে না, তাই না? তোমরা জাতীয়তাবাদ আর দেশপ্রেম সম্পর্কে যা পড়েছো সেটাকে একটু অ্যানালিটিক্যাল ওয়েতে এটা খাতায় লিখতে হবে। আচ্ছা, কোন চেতনায় উদ্বুদ্ধ হয়ে উদ্দীপকের অঞ্চলের মানুষ সংগ্রাম করেছিল? অবশ্যই সেটা হবে জাতীয়তার। কারণ এই কথা যখনই বলবে আমরা বুঝে যাব যে মানুষ কোন ধরনের চেতনায় উদ্বুদ্ধ হলে সংগ্রাম করে। সেটা হচ্ছে জাতীয়তা চেতনায় উদ্বুদ্ধ হলে পরে সংগ্রাম করে। সংগ্রাম করে তারপর তারা জাতিতে পরিণত হয়।
2 হচ্ছে উদ্দীপকের জাতীয়তার কোন উপাদান মুখ্য ভূমিকা পালন করেছে। এটা উদ্দীপকের উপর বেস করে প্রশ্নটা হয়। বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নগুলা এই অধ্যায়ের প্রশ্নগুলো এরকম হয় যে তোমাকে উদ্দীপক থেকে বের করতে হবে যে কোন উপাদানের কথা বলছে। তো তোমরা দেখলে আশা করি যদি একটা উদ্দীপক দেখাতাম, আজকে তো মানে এড করি নাই। উদ্দীপকগুলা দেখলে পড়লে বুঝা যায় কোন উপাদানের কথা বলা আছে। তো যদি তোমরা উপাদানগুলো মুখস্থ করে ফেলো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। উদ্দীপকে জাতীয়তার কোন উপাদান কার্যকর ছিল? দক্ষিণ সুদানের স্বাধীনতা লাভে কোন উপাদান কাজ করেছিল? দক্ষিণ সুদানের রাষ্ট্র গঠনে যে উপাদানটি কাজ করেছিল সেটার গুরুত্ব ব্যাখ্যা করো। তো এগুলার জন্য হচ্ছে আমরা জাতীয়তার উপাদানগুলা পড়ব। তারপর এই যে ঘুরে ফিরে এই প্রশ্নগুলাই আসে, হ্যাঁ? ২ নম্বরে যে প্রশ্নগুলো এগুলো হচ্ছে জাতীয়তার উপাদান সংক্রান্ত প্রশ্ন। ৩ একটি জনগোষ্ঠী নিজেদেরকে অন্য জনগোষ্ঠী থেকে আলাদা মনে করে। উক্তিটি কিসের পরিচয় বহন করে? এটা হচ্ছে জাতীয়তার। তারপর হচ্ছে জাতীয়তার উপাদান বংশগত বা ভাষাগত ঐক্য নয় বরং ভাবগত ঐক্য। যে এই উক্তির সাথে কি তুমি সহমত বা একমত? সপক্ষে যুক্তি দাও। তখন তুমি বলবা, "হ্যাঁ, আমি এটার সাথে একমত।" কারণ জাতীয়তার প্রধান উপাদান হচ্ছে মনস্তাত্ত্বিক উপাদান, যেটা কিনা ভাবগত, হ্যাঁ? ভাষা বা বংশের কারণে নয়। ভাষা বা বংশ দিয়ে যে একটা জাতিকে একসাথে রাখা যায় না, তখন বিভিন্ন আ উদাহরণ দিয়ে বুঝাবা। উদাহরণ ধরো ভারত, হ্যাঁ? মার্কিন যুক্তরাষ্ট্র না, মার্কিন যুক্তরাষ্ট্র না, ভারত দিয়ে বুঝাবা। ভারত হচ্ছে বিভিন্ন ভাষাভাষীর জনগোষ্ঠী সেখানে আছে। সেখানে কয়েকশো ধরনের ভাষা আছে এবং বিভিন্ন অ জ জন বংশগত অ মানে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের মানুষ আছে সেখানে। এত মিশ্র একটা জনগোষ্ঠী কিন্তু তারা একসাথে আছে কেন? কারণ তাদের মধ্যে ভাবগত ঐক্য আছে। তাদের মধ্যে ভাবগত ঐক্য হচ্ছে তারা নিজেদেরকে একক মনে করে, ঐক্যের দ্বারা অনুপ্রাণিত। তারা অন্যদের থেকে নিজেদেরকে স্বতন্ত্র মনে করে। যার জন্য এতগুলা আ এতগুলা রেস, তারপর এত কালার, এত ল্যাঙ্গুয়েজ, এত রিলিজিয়ন তা সত্ত্বেও তারা একসাথে আছে। তুমি কি মনে করো উদ্দীপকের উল্লিখিত জনগোষ্ঠীর মধ্যে জাতীয়তাবোধের বংশগত ইতিহাস ঐতিহ্যের ভূমিকা রেখেছে? এটা উদ্দীপকের আলোকে একটা প্রশ্ন। দেশপ্রেমের সাথে জাতীয়তার সম্পর্ক যশোর বোর্ডে, সিলেট বোর্ডে আসছিল। এটা আজকে আমরা আলোচনা করছি। তারপর দেশপ্রেমের গুণাবলী, রাষ্ট্রীয় উন্নয়নে আবশ্যক, জাতীয়তা চিহ্নিতকরণ, জাতীয়তার সাথে জাতির সম্পর্ক। এই প্রশ্নটা অনেকবার আসছে। এটা পড়বা, জাতীয় আর জাতীয়তার মধ্যে যে সম্পর্ক আমরা পড়েছিলাম। জাতীয়তাবাদী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ একটি জাতিরাষ্ট্র গঠন করেছিল। জাতিরাষ্ট্র বলতে হচ্ছে আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থায় আমরা রাষ্ট্রগুলাকে দেখি এগুলো সবই জাতিরাষ্ট্র। তো বাংলাদেশ এরকম একটা আধুনিক যে রাষ্ট্রগুলো তার মতো এরকম একটি রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছিল। কিভাবে হয়েছিল? জাতীয়তাবাদী আন্দোলনের মাধ্যমে। এটা ধারাবাহিকভাবে আলোচনা করতে হবে। ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে যতগুলো বড়, বড় রাজনৈতিক ঘটনা ম্যাম, ঘটেছিল। হ্যাঁ, আয়শা ক্লাসে ঢুকতে পারতেছে না। আচ্ছা ১ মিনিট। এড করে দিয়েছি। তাহলে এইটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে এটা খাতায় তুলে ফেলো, হ্যাঁ? এই প্রশ্নগুলো এভাবে আসে। আমাদের তাহলে বই পড়া শেষ। বই শেষ। ২ পেপারই শেষ। তোমাদের শেষ কিনা বলো তো? ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। ম্যাম আপনি একটু আগে বলেছেন যে ওই যে ৪ না ৫ নং কোশ্চেনটা ধাপে ধাপে আলোচনা করতে হবে। তো আমি ভালো করে শুনিনি ম্যাম। নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছিল ম্যাম। আবার একটু বলবেন হ্যাঁ, ৪ আর ৫ কি কোন ইতিহাসের কোশ্চেনটা? সাথে জাতীয়তার সম্পর্ক এটার কথা বলতেছো? এটা তো আমরা আজকে আলোচনা করলাম ৪ নাম্বার জি দেশপ্রেম। ম্যাম। এইটা কি ম্যাম ধাপে ধাপে আলোচনা করতে হবে? ধাপে, ধাপে আলোচনা করব হচ্ছে এই যে ৭ নাম্বার। সাথে যেটা বললাম যে বাংলাদেশের প্রেক্ষিতে যখন প্রশ্নটা আসবে যে বাংলাদেশ একটি জাতি রাষ্ট্র, তখন আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী আন্দোলনগুলা আমরা উল্লেখ করব। তো জাতীয়তাবাদী আন্দোলন যদি উল্লেখ করি তো আমাদের ১ টা ২ টা কিন্তু ঘটনা ছিল না। আমাদের অনেকগুলা ঘটনা ছিল। আমাদের আন্দোলন ৫২ র ভাষা আন্দোলন দিয়ে শুরু হয়েছিল। তারপর আমাদের হচ্ছে ৬৬ ৬ দফা ভিত্তিক আন্দোলন ছিল, ৬২ শিক্ষা আন্দোলন ছিল। তারপর ৬৯ এ গণ অভ্যুত্থান এক ধরনের আন্দোলন। সেটা ছিল। তারপরে একেবারে শেষে ৭১ এ মুক্তিযুদ্ধ ঘটে। তো ওইটা আমরা ধারাবাহিকভাবে যেহেতু আলোচনা করব তখন আমরা ধাপে, ধাপে আলোচনা করব। ৪ আর ৫ এর জন্য না। ৪ আর ৫ তো একদম সহজ। ৪ তো আজকে যেটা আলোচনা করলাম দেশপ্রেম আর জাতীয়তা সম্পর্ক। ৫ হচ্ছে দেশপ্রেমের গুণাবলী রাষ্ট্রীয় উন্নয়নে আবশ্যক। তো আমরা দেশপ্রেমের গুণাবলী কিন্তু বানায়, বানায় প্রচুর লিখতে পারব। আরে ওরা এড হচ্ছে না কেন? আচ্ছা ইতির ২ টা অ্যাকাউন্ট কেন? ইতির ২ টা অ্যাকাউন্ট বারবার ২ টা একসাথে ২ টা ডিসকানেক্ট হয়ে যায়। তারপর ও আবার ২ টা নিয়ে আবার এড হয়। বুঝলাম না। আচ্ছা, এখান থেকে আর কোনো প্রশ্ন আছে তোমাদের? এই চ্যাপ্টারটা কিন্তু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ।
তাহলে আমাদের যেটা বলছিলাম আমার তো পড়ানো শেষ। তোমাদের পড়া হইছে কিনা তা তো জানি না। পরীক্ষা না নিয়ে মিস আমি তো ছিলাম না প্রথমের দিক দিয়া, এটা কোন অধ্যায়? আল্লাহ, পড়া তো শেষ রে মিস বাবা, এখন বলতেছো এটা সর্বশেষ অধ্যায় আমাদের প্রথম বলতেছি ফার্স্ট আমি তো পেপারের। ফার্স্টের দিক দিয়া ছিলাম না, হ্যাঁ 10 মিনিট পরে আসছি। শোনো, আমরা এখন যে স্টেজে আছি আমাদের টপিক দেখে বোঝা উচিত এটা কোন অধ্যায়। দেশপ্রেম মানেই হচ্ছে প্রথম পত্রের 10ম অধ্যায়, ঠিক আছে? আমরা এখন ওই জি অবস্থায় মিস। আছি না, আমাদের তো এখন হচ্ছে টেস্ট পরীক্ষা দেওয়ার সময়। এখন হচ্ছে যদি করোনা না থাকতো তোমাদের কয়দিন পরে এইচএসসি পরীক্ষা হইতো, তাই না? এখন এমন একটা জি অবস্থা যে মিস। তুমি টপিক দেখে বুঝে যাবা হচ্ছে এটা কোন অধ্যায়। এটা হচ্ছে প্রথম পত্রের 10ম অধ্যায় আমাদের শেষ হয়ে গেল। আমাদের 2 পেপারের বই শেষ হয়ে গেছে। বুঝতে পেরেছো? তো এখন আমি যেটা জি করব, মিস। যেহেতু আমাদের পড়া শেষ, তোমরা যদি বলো তাহলে ভালো হয়, আমার জন্য সুবিধা হয়। যে তো এরপরে আমরা নেক্সট এ কোন অধ্যায়টা আলোচনা করব, বলো। ম্যাম সেকেন্ড পেপার থেকে ভালো হয় না আলোচনা করলে? হ্যাঁ বলো, অধ্যায়ের নাম কারণ বলো। ম্যাম সেকেন্ড পেপারে অধ্যায়টা একটু বড় বড় ছিল। অধ্যায়ের নাম বলো, অধ্যায়ের নাম বলো। অধ্যায়ের নাম আমার যেটা প্রবলেম আমি তো ওইটা বলবো, কিন্তু হ্যাঁ তুমি অন্যদের যদি তোমারটা এটা বলো। প্রবলেম না থাকে। বিভিন্ন জন ম্যাম যার যেটা সমস্যা সে সেটা বলবে, আমি ওইখান থেকে বেছে বেছে তারপর পড়াবো। আমার সপ্তম অধ্যায় একটু প্রবলেম বেশি ছিল। ওই যে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো, সেটা? জি ম্যাম। আচ্ছা। আর হচ্ছে ফার্স্ট পেপারের সরকার কাঠামো যে আমি ইউটিউবে আপলোড করেছিলাম, তো প্রথম 2টা ক্লাস তোমরা নাকি শুনতে পাও নাই। আমি ওই সপ্তম অধ্যায়টা শুরু করব আবার। ওই যে এটা স্ক্রিনশট স্টপ দেই। আজকে হচ্ছে আর মাত্র 10 মিনিট আছে। আমি আজকে শুরু করলে কি লাভ আছে? আজকে দাঁড়াও দেখি শুরু করা যায় কিনা। জি না মিস, আজকে তো শুরু করলে পারবেন না শেষ করতে। শেষ করার উপায়, আমি শেষ করতে চাচ্ছি ব্যাপারটা তা না, শুরু করলে শুরু করা যায়, দাঁড়াও। শেষ না করতে পারলে কালকে শেষ করব আমরা। ম্যাডাম, আমাদের পরীক্ষার মানে সিলেবাসটা আপনি যদি একটু নিজের মুখ দিয়ে বলে দিতেন। সিলেবাস নাই তো। তোমাদের পরীক্ষায় মানে যেটা সব হওয়ার কথা ছিল, একটু দাঁড়াও। তোমাদের পরীক্ষা হওয়ার কথা হচ্ছিল যে পুরো বইয়ের উপর বোর্ড ভিত্তিক প্রশ্ন থাকবে, মানে তোমরা বোর্ডে যেমন পুরো 2 পেপার একসাথে পরীক্ষা দিতে, সেইভাবে আমরা প্রশ্ন রেডি করে দিয়েছি। এখন সমস্যা হচ্ছে তোমরা পারভেজ স্যারের নোটিশ দেখেছো না, যে স্যার লিখছে যে আমাদের এখন কাস্টমাইজ করতে বলছে। তো এখন হয়তো পরিবর্তন আসতে পারে। তো পরিবর্তন আসলে আমাদেরকে যখন জানানো হবে তখন আমরা ওই অনুযায়ী প্রশ্ন করব, এবং তখন আমরা তোমাদেরকে বলতে পারবো। কারণ কাস্টমাইজ সিলেবাস তো আমাদের হাতেই আসে নাই। আমরা যেটা করছিলাম যে সেটা হচ্ছে পুরো বইয়ের উপর প্রশ্ন করেছি, যেটা বোর্ডের প্রশ্নের মানে বোর্ড প্রশ্নের স্ট্যান্ডার্ড রেখে, বোর্ডের সাথে মিল রেখে আমরা প্রশ্ন করেছিলাম পুরো বইয়ের উপর। তো এখন তো আমরা এখনই দিতে পারছি না, মানে আগে জানি, আমরা জানতে পারলে তখন তোমরা জানতে পারবে, তাই না? আমরা জানতে পারলে তোমাদেরকে জানাই দিব। জি ম্যাম। আচ্ছা। আর ম্যাম এক্সামটা কবে হবে এটাও তো মনে হয় বলা হয়নি এটাও না? তো পেন্ডিং হয়ে গেছে, এটা হওয়ার তো কথা ছিল কিন্তু এটা পেন্ডিং হয়ে গেছে। মিস 16 তারিখের কথা বললো। হ্যাঁ, এখন কিন্তু 16 তারিখে হচ্ছে ব্যাপারটা তা না। এখন হচ্ছে এটা পরে জানানো হবে, পরবর্তী নোটিশের উপর ভিত্তি করে পরে জানানো হবে। ও আচ্ছা।